দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই অর্থনীতির দুনিয়ায় কাঁপন ধরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই গত সপ্তাহেই যা যা ঘটেছে তা বিশ্ব অর্থনীতির গতিশীলতায় স্পষ্ট পরিবর্তনের ছাপ ফেলেছে। সৃষ্টি হয়েছে বিশাল অনিশ্চয়তার। বিবিসির প্রতিবেদন বলছে, কেউই জানে না এই অনিশ্চয়তার শেষ কোথায়। চলুন জেনে নেই বিশ্ব নেতারা কি ভাবছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন, হোয়াইট হাউসই বা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি অস্বাভাবিক চার্ট ও প্রশ্নবিদ্ধ সমীকরণের মাধ্যমে পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেন। তার 3 সপ্তাহের মাথায় এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সদর দপ্তরে একত্রিত হন বিশ্বের বাঘা বাঘা সব অর্থমন্ত্রীরা। গত সপ্তাহে IMF এর বৈঠকে G7 ও G20 সদস্যদের উপস্থিতিতে একটি অনন্য ঘটনা প্রত্যক্ষ করে বিশ্ব। সেখানে সরাসরি বিরোধিতা না করে বরং হতাশা, বিভ্রান্তি ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। কারণ ওয়াশিংটনের পদক্ষেপ যে বিশ্ব অর্থনীতিকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে তা দেখেছেন তারা। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্র পাল্টা শুল্কের পদক্ষেপ নিয়েছে যখন মহামারী, যুদ্ধ ও জ্বালানি সংকট থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিশ্ব। G7 দেশগুলোর বৈঠকে জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতো বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি অত্যন্ত হতাশাজনক, যা প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে এবং বাজারকে অস্থিতিশীল করছে। এই পরিস্থিতির মিল রয়েছে 2022 সালের IMF বৈঠকের সাথে। তখন যুক্তরাজ্য ছিল অস্থিতিশীলতার উৎস, অথচ দেশটির স্বাভাবিক ভূমিকা ছিল বাজারের সংকট সমাধান করা। বন্ড বাজারের অস্থিরতার মুখে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের পেছানোর ইঙ্গিত স্পষ্ট হয়েছে। চীনকে আলোচনায় ফেরাতে সম্মান প্রদর্শন ও বিশ্ব অর্থনীতির সুন্দর ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা আগের লুটেরা অভিযোগ থেকে অনেকটাই আলাদা। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের প্রতিনিধিদের মধ্যে প্রত্যাশিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। অন্যান্য দেশগুলো ধারণা করছিল বেসেন্টের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র তার অতিরিক্ত শুল্ক পদক্ষেপ থেকে সরে আসবে। ওয়ালমার্ট ও টার্গেটের সিইওরা ব্যক্তিগতভাবে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, এই কথিত পাল্টা পদক্ষেপের কারণে খোদ যুক্তরাষ্ট্রেই পণ্য শূন্যতা দেখা দেবে, ফলে এর প্রয়োজন নেই। একই সঙ্গে তারা চীন থেকে লস অ্যাঞ্জেলেস বন্দরে কন্টেইনার পরিবহনের সংখ্যার পতনের দিকেও নজর রাখার তাগাদা দেন, কারণ এটি একবিংশ শতাব্দীর প্রথম প্রান্তিকে বিশ্ব অর্থনীতির প্রধান চ্যানেল ছিল। IMF এর বিশেষজ্ঞরা স্যাটেলাইটের মাধ্যমে চীনের বন্দর থেকে কম ও খালি জাহাজের চলাচল পর্যবেক্ষণ করছেন, যদিও যুক্তরাষ্ট্র তা স্বীকার করতে নারাজ। IMF এর বৈঠক শেষে কিছুটা শান্তি দেখা গেলেও এর পেছনে ছিল হোয়াইট হাউসের নাটকীয়তা। ওয়াল স্ট্রিটের নেতারা মনে করেন, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা নাভারোকে বরখাস্ত করলেই কিছুটা স্বাভাবিকতা ফিরে আসবে। তবে অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে, ট্রাম্প কখনোই তার বাণিজ্য উপদেষ্টাকে সরাবেন না, কারণ তিনি ট্রাম্পকে সমর্থনের কারণে 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গার পর কারাগারে গিয়েছিলেন। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎকে হিলারি ম্যান্টেলের উপন্যাসের মতো করে উপস্থাপন করছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো, আর্থিক বিশ্লেষকরা ও সরকাররা ভাবতে শুরু করেছে সবকিছু সম্পর্কে অনিশ্চয়তা শুল্কের প্রভাবের চেয়েও বেশি উদ্বেগজনক। এই অনিশ্চয়তায় কিছু চরম ধারণার জন্ম দিচ্ছে। বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতার সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সোয়াপ লাইন থাকে, যাতে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং মার্কিন ডলারের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা যায়। কিন্তু এখন কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংক ভাবতে শুরু করেছে, যদি যুক্তরাষ্ট্র এই ডলার সোয়াপ লাইনগুলিকে কূটনৈতিক চাপ বা অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে কি হবে? যুক্তরাষ্ট্র কি এগুলো অস্বীকার বা ফেডারেল রিজার্ভ বিতরণে ভেটো দিতে পারে? একে অসম্ভব বলে ধরে নেওয়া উচিত, কারণ এটা মোকাবিলা করার উপায় নেই বললেই চলে। তবে অসম্ভাব্য হলেও এই দুঃস্বপ্নময় পরিস্থিতি এখন আর পুরোপুরি কল্পনার বাইরে নয়। বেসেন্ট মার্কিন মিডিয়াতে আধিপত্য বিস্তার করে বলেন, বিনিয়োগকারীদের জানা উচিত যে মার্কিন সরকারি বন্ড বাজারই বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে নির্ভরযোগ্য বাজার। তবে একজন গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী বলেছিলেন, কেউ আমেরিকানদের কাছে আর ধর্ণা দিচ্ছে না, কারণ
যুক্তরাষ্ট্র নিজেই এখন নিজের বন্ড মার্কেটের সাথে লড়াইয়ে জড়াতে বাধ্য হচ্ছে। এই অনিশ্চয়তার মধ্যে কেউ নিশ্চিত নয় যে 10% সার্বজনীন ট্যারিফ আলোচনাযোগ্য কিনা। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী শুল্ক আয় অনেকের জন্য আয়কর পুরোপুরি বিলুপ্ত করতে পারে। একজন G7 কর্মকর্তা বললেন, আপনি সপ্তাহের কোন দিনে কার সাথে কথা বলছেন তার উপর নির্ভর করে আলাদা আলাদা বক্তব্য শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? উত্তর হচ্ছে, প্রেসিডেন্ট তখন যা চাইবেন তাই শিল্প বাজার এবং রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় রপ্তানি পণ্য গাড়ি এবং দ্বিতীয় সবচেয়ে বড় ওষুধ শিল্পের উপর বড় ধরনের শুল্ক আরোপের কথা বলা হচ্ছে। হোয়াইট হাউসের বাণিজ্য প্রতারণার সংজ্ঞা অনুসারে ওয়াশিংটন নিজেই লন্ডনকে ঠকাচ্ছে। ওয়াশিংটনে যুক্তরাজ্যের চ্যান্সেলর বলেন, ইউরোপের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ওরা আমাদের নিকটতম প্রতিবেশী এবং বাণিজ্য অংশীদার। বিবিসি বলছে, এটা আকস্মিক মন্তব্য ছিল না। যুক্তরাজ্য খাদ্য মানদণ্ডে ছাড় দেবে না, এই বার্তা যুক্তরাষ্ট্রে সুস্পষ্ট হয়ে গেছে। যুক্তরাজ্য এখন ইউরোপীয় ইউনিয়নের সাথে উচ্চ আকাঙ্ক্ষা ও উচ্চ সামঞ্জস্য চুক্তির দিকে এগিয়ে চলছে। একজন সিনিয়র আন্তর্জাতিক কর্মকর্তা বলেছিলেন, ব্রেক্সিট ছিল তিক্ত বিচ্ছেদ, কিন্তু এখন দেখি তোমরা আবার ডেটিং শুরু করেছো। এছাড়া স্বস্তির বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক ও IMF এর সাথে এখনও যুক্ত রয়েছে। প্রজেক্ট 2025 পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ছাড়ার কথা ভাবছিল। এতে যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু বেসেন্ট IMF এর বৈঠকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ব্যাংক ও ফান্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, তবে সামাজিক এবং পরিবেশগত বিষয় থেকে দূর থেকে মূল কার্যাবলীতে মনোযোগ দেবে। ইউরোপীয়রা আপাতত একেই বিজয় হিসেবে দেখছে। কিন্তু তারপরেও আরও বড় একটি প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্র কি এই বাণিজ্য যুদ্ধ করে বাকি বিশ্বকে চীনের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করবে? স্পেন এখানে পরীক্ষার কেন্দ্র। দেশটি 20% শুল্ক আরোপের শিকার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 2 সপ্তাহ আগেই বেইজিংয়ে প্রেসিডেন্ট শির সাথে সাক্ষাৎ করেছেন। স্পেনের দ্রুত অগ্রসরমান অর্থনীতি, যা গত বছর দ্রুততম বৃদ্ধির হার দেখিয়েছে। অনুমান করা হচ্ছে, প্রধানত সবুজ শক্তি, বিদেশি শ্রম, পর্যটন এবং চীনের বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের উপর ভিত্তি করে এবারও সেই ধারা বজায় রাখবে। তবে যুক্তরাষ্ট্র এই সফরকে ভালো চোখে দেখেনি এবং স্পেনের অর্থমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা শুরু করেছে। কিন্তু স্পেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, চীনের সাথে বাণিজ্য ঘাটতি কাটাতে চাইলে বেইজিংয়ের সাথে যোগাযোগ ও বিনিয়োগ আকর্ষণ করতে হবে। স্পেন চীনের ইভি কারখানা এবং প্রযুক্তি বিনিয়োগ নিশ্চিত করেছে, যা যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলেছে। আর কানাডার আসন্ন নির্বাচনে যেই জিতুক না কেন, তিনি G7 অর্থনীতিকে এই বিশ্বব্যাপী রূপান্তরমূলক বিতর্কে দৃঢ়ভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। আগামী জুন মাসে কানাডার আলবার্টায় G7 সম্মেলন হবে, আর ততদিনে প্রেসিডেন্ট ট্রাম্পের 90 দিনের সময়সীমাও শেষ হবে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে বিশ্ব অর্থনীতির জন্য সামনের সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শান্তি ও সংঘাতের অবসান সম্ভব। তবে পরিস্থিতি আরও খারাপও হতে পারে।